মাত্র 17 বছর বয়সে বিয়ে হয়। সংসার কি কিচ্ছু জানতাম না, বিয়েটাই কি সেটাই জানতাম না, সংসার কিভাবে জানবো। একটা মেয়ে বিয়ের পরে অনেক পরিবর্তন হয়ে যায়, আমিও হয়েছিলাম। একটা 17 বছর বয়সী মেয়ের আসলে যেমন স্বভাব থাকে, চলাফেরা বলেন, কথাবার্তা, কাজকর্ম সবকিছু চেঞ্জ করে নিয়েছিলাম। 17 বছরের সেই মেয়েটা 23 বছর বয়সে পরিণত হয়েছিল। তারপরেও না মাঝে মাঝে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে শুনতে হতো অনেক ধরনের কুটো কথা। মেয়ে এটা পারে না, মেয়ে ওটা পারে না, এই মেয়েকে দিয়ে সংসার হবে না, একে সবকিছু পারবে। আসলে আমার বিয়েটা হয়েছিল আমার হাজবেন্ডের পছন্দে, আর এর জন্য আরো কিন্তু শ্বশুর বাড়ির মানুষরা আমাকে দেখতেই পারতো না। তারপরে ছিলাম অল্প বয়সে, শ্বশুর বাড়ির মানুষরা চালাকি করলেও আমি ধরতে পারতাম না। আশেপাশে চাচি শাশুড়ি যারা বলতো তোমার শাশুড়ি তোমার শ্বশুর তোমাকে দেখতে পারে না, তাদের নাকি তোমাকে ভালো লাগে না। আসলে অনেক বেশি ছোট ছিলাম, শ্বশুর শাশুড়ি অনেক কথা বলতো, তারপরে মুখ বন্ধ করে থাকতাম। হাজবেন্ড আমাকে গ্রামের বাড়ি রেখে সে চলে যায় তার চাকরিতে। হাজবেন্ডকে সব কথা বলতাম না, যদিও বলতাম সে আমিও ছোট, আর সে যেহেতু আমাকে পছন্দ মতো বিয়ে করছে, তার ফ্যামিলির ঊর্ধ্বে আর সে কথাই বলবে না। সে শুধু একটা কথাই বলতো, তুমি ছোট তো, আর মাত্র বিয়ে হয়েছে, একটু মানিয়ে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি তো একটা পরিবেশে থাকতা, আর একটা পরিবেশে গেছো, একটু মানিয়ে নিতে সময় লাগবে। তাছাড়া আমার বাবা মা তোমাকে যাই বলুক না কেন, আমি আর তাদের মুখের উপর কথা বলতে পারবো না। এমনি তো তোমাকে আমি একা একা বিয়ে করছি পছন্দ মতো, তাদের পছন্দ অনুযায়ী না। তারপরে তাদের একটা কষ্ট দিয়েছি বড়, আবার তোমার কথা শুনে তাদের যে কোনো কথা বলবো তারা আরো বেশি কষ্ট পাবে। তখন আর কি, আমি নিরুপায়। এদিকে হাজবেন্ডের কাছেও কোনো কিছু শেয়ার করতে পারি না, নিজের পছন্দ মতো ছোট বয়সে বিয়ে করছি, কি আর করার। আমার ফ্যামিলির সাথেও আমি শেয়ার করতে পারি না, ওই যে আমিও নিজের পছন্দ মতো বিয়ে করছি। তখন আমি নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের মধ্যেই রাখতাম। এভাবে মাঝে মাঝে আমার হাজবেন্ডের সাথে রাগ হইতো আমার। 3 দিন হতো, 4 দিন হতো, ফোন দিত না, সেও দিত না, আমিও দিতাম না, কথাও বলতাম না। এভাবেই চলতে থাকলো। তার কিছুদিন পরে আমার হাজবেন্ড ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসলো, আর আসা মাত্রই তো আমার শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর সবাই আমার হাজবেন্ডের সাথে কথা বলা শুরু করলো। মানে আমি আসলে কি কি করছি এতদিন, নিজের পছন্দ মতো বিয়ে করছো কিন্তু আমাদের মনের মতো বউ হয়ই নাই, বাপ মায়ের অপছন্দ মতো বিয়ে করছো, জীবনে কোনোদিন সুখী হবা না। পাশের রুমে এগুলো আলোচনা হচ্ছিল, আমি পাশের রুম থেকে আবার এগুলা শুনছিলাম, আর অনেক বেশি কান্না করছিলাম সেদিন। আমার হাজবেন্ড চুপ করে সবকিছু শুনছিল, আমি শুধু ভাবছিলাম আমার সামনে তার বাবা মাকে ভাই বোনকে কিছু না বলুক, কিন্তু তারা যখন তাকে একান্ত ডেকে সবকিছু বলতেছে, তাদের তো কিছু একটা বলবে, কিন্তু সে কিছুই বলতো না। এভাবেই চলতে থাকলো আমাদের অনেক দিন। কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে একটা মেয়ের জীবনে কত কিছুই না পরিবর্তন ঘটে, শারীরিক বলেন মানসিক বলেন সবকিছুরই। তবুও ওই বাড়িতে আমি আমার শরীরটা নিয়ে একটু খারাপ মনে করতাম না, কারণ আমি একবেলা যদি শুয়ে বসে থাকতাম তাহলে তারা ভাবতো আমি অভিনয় করতেছি। সংসারের কাজ শেষ হওয়ার পরে আমি শুধু ভাবতাম মেয়ে মানুষের জীবনটা আসলে কেমন, তাই না? আর ওই যে ভাবতাম মেয়ে মানুষের জীবনটাই আসলে এমন, আর এটা ভেবে ভেবে নিজেকে নিজের মধ্যে একটু সান্ত্বনা দিতাম। যেহেতু আমার নিজের বাড়িতেও বলতে পারতাম না আমার পছন্দ অনুযায়ী বিয়ে, আর হাজবেন্ডকে তো কিছু বলতেই পারতাম না। প্রেগনেন্ট অবস্থায় হাজবেন্ডও আমার মনের কিচ্ছু বুঝতো না। যত দিন যাচ্ছিল তত মনে হচ্ছিল যে আমি কয়েকদিন বাবার বাড়িতে থেকে আসি, তাহলে হয়তো ভালো লাগবে, অনেক কিছুই ঠিক হয়ে যাবে। তবে না, শাশুড়ি বলে আমাদের আগে অনেকগুলো বাচ্চা হয়েছে, কই আমাদের তো কোনো সমস্যা হয় নাই, আমরা শ্বশুর বাড়িতেই বাচ্চা হয়েছে, কই আমাদের বাপের বাড়িতে যাইতে হয় নাই। আর এটার জন্য আমার হাজবেন্ডও বলে দিল, ঠিক আছে যেহেতু প্রথম বাচ্চা হবে তোমার বাপের বাড়িতে যাওয়ার দরকার নাই, আমার বাড়িতেই হবে, গ্রামের বাড়িতেই হবে। তো এই কথা শুনে আমি আর কিছু বললাম না। কয়েকদিন পরে আমার বাড়ি থেকে ফোন আসে, তো আমি বাড়িতে সবকিছু জানাই যে আমার শরীর ভালো না, আমি কিছুদিন থাকতে চাই। আর এর মধ্যে আমার হাজবেন্ড আবার বাড়িতে ফোন দিয়েছে, মানে আমার বাড়িতে ফোন দিয়ে বলেছে আমি অনেক সুস্থ আছি আর এখানে ভালো আছি, তো আমার যখন বাচ্চা হবে তখন আমি গ্রামের বাড়িতেই থাকবো, মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকবে এখন। তো যাই হোক, আমার যত দিন যাচ্ছিল ততই আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তবুও শ্বশুর বাড়ির একটা মানুষও বুঝতো না যে আমার শরীরটা খারাপ।
আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমার একটু মানসিক শান্তির প্রয়োজন। এভাবেই প্রতিনিয়ত আমি মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু করার কিচ্ছু নাই। কারণ ওই যে একটা কথা আছে না, ঘরের খুঁটি যদি নড়বড় থাকে তাহলে ওই মেয়ে আসলে কিচ্ছুই করতে পারে না। হাজবেন্ড ছুটিতে আবারও আসলো। তাকে আমি মনের কথা একটু বোঝানোর চেষ্টা করি, কিন্তু সবসময় সে এড়িয়ে চলে। ওই যে আমাকে পছন্দ মতো বিয়ে করছে, সে আর দ্বিতীয়বার তার বাবা মা ভাই বোনকে কষ্ট দিতে চায় না। তাদের মুখের উপরে আসলে কিছুই বলতে পারবে না। তার শুধু একটাই কথা, দেখো সময় হোক, বাচ্চা কাচ্চা হোক, যখন নাতি নাতনি হবে তখন দেখো সবাই ঠিক হয়ে যাবে। এভাবে প্রেগনেন্টে 8.5 মাস চললো। তো আমার এদিকে বাচ্চা হওয়ার সময় আর এদিকে আমার বাড়িতে যাওয়ার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল। মনে হচ্ছিল মাকে কতদিন দেখি না। হাজবেন্ডকে আসলে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে ওই যে মায়ের এক কথার ছেলে, অনেক কষ্ট সহ্য করে শ্বশুর বাড়িতে বাচ্চা হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি বাচ্চা হওয়ার পরেও আমাকে মেনে নেয়নি। তার সব সময় আমাকে একটু ছোট করে কথা বলতো। বাড়ির অন্যান্য বউ থেকে আমাকে একটু কমই ভালোবাসতো। কারণ একটাই ছিল, তাদের পছন্দ মতো আমাকে নিয়ে আসেনি এর জন্য। তা আমার হাজবেন্ড যেহেতু বলেছিল বাচ্চা হওয়ার পরে দেখো সব ঠিক হয়ে যাবে, আর এই ছোট্ট একটা কথাই না আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম যে আসলেই নাতি নাতনি হলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, আরো বেশি সমস্যা হয়ে গেল। বাচ্চাটা যেই না একটু হামাগুড়ি দেওয়া শুরু করলো। আমার বাচ্চার থেকে আমার জায়ের বাচ্চা 7 মাসের কম বেশি ছিল। তো তখন দেখতাম আমার শ্বশুর শাশুড়ি আমার জায়ের বাচ্চাটাকে বেশি আদর করতো, নিয়ে থাকতো। রান্নাঘরে আমি রান্না করতাম, আমার বাচ্চাটাকে ফ্লোরে বসে রাখতাম। তো বাচ্চা ফ্লোরে বসে থাকতে থাকতে অনেক শিশু করতো, হাগু করতো, সেগুলো পরিষ্কার করতে হতো রান্না শেষে। তবুও ওই শ্বশুর বাড়ির একটা মানুষও আমার বাচ্চাটাকে একটু ধরতো না। এভাবেই দিনের পর দিন কষ্ট করতেই থাকলাম। শুধু একটা কথাই মনে করতাম, শ্বশুর বাড়ির মানুষ আসলে আপন হয় না। আর এই কথাই ছিল আমার মনের মধ্যে একটা শক্তি। তো এভাবেই চললো দিন। এর মধ্যে বাচ্চাটাও একটু বড় হলো। আমাকে বাবার বাড়িতে যেতেই দিত না। তারপরে আমার হাজবেন্ড যেহেতু শহরে চাকরি করে, সেখানেও আমাকে যেতে দিত না। তো বাড়ি থেকে যখনই একটু ফোন দিত, কথা বলতাম, আমার ভাবিরা বলতো যে তোমার হাজবেন্ডকে বুঝিয়ে একটু বাসায় যাও, অনেক দিন তো হলো বাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে আসো, হাজবেন্ডের কাছাকাছি থাকো, দেখো হাজবেন্ড তোমাকে বুঝবে। এর মধ্যে আবারও হাজবেন্ড ছুটিতে আসলো 2 দিনের জন্য। বাচ্চা হওয়ার পরে কেন জানি আমার সাথেও ভালো করে কথা বলে না। তো রাতে যখন ঘুমাইলাম, আমার হাজবেন্ড একটু ওয়াশরুমে গিয়েছিল। এর মধ্যে একটা ফোন চলে আসলো। ফোনের ওপার থেকে দেখলাম একটা মেয়ে মানুষের কণ্ঠ। তো আমার এপার থেকে হ্যালো শোনার সাথে সাথে ওই পার থেকে কিন্তু ফোনটা কেটে দিল। তো হাজবেন্ড ওয়াশরুম থেকে এসে ফোনটা চেক করছিল, তবে বুঝতে পারে নাই কিছু। পরের দিন সকালে আমাকে বলছে, তুমি কেন আমার ফোন হাত দিয়েছিলে, কেন ধরেছিলে ফোন? এটাই হলো সবকিছু সূত্রপাত। সেখান থেকে হাজবেন্ডের সাথে আমার প্রতিনিয়ত ঝামেলা লাগতো, ঝগড়া লাগতো। মানে হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড প্রতিনিয়ত আমার সাথে ঝামেলা করতো সেই দিন থেকে। আর সেই দিন থেকেই কিন্তু আমি একদম দিশেহারা হয়ে গেলাম। একেতে শ্বশুর বাড়ির অত্যাচার, শ্বশুর বাড়ির কেউ মেনেই নেয়নি, দেখতেই পারে না। আর এদিকে হাজবেন্ড যেহেতু শেষ সম্বল ছিল, সেও হাতছাড়া হয়ে গেল। সবকিছু মিলিয়ে আমি একদম অথৈ সাগরে পড়ে গেলাম। প্রতিদিন রাত হতো না জাহান্নাম হতো। বিছানায় শুতে গেলে আমার কখনো ঘুম আসতো না, বালিশটা চোখের পানিতে ভিজে যেত। হাইরে মেয়ে মানুষের জীবন। আসলে পৃথিবীতে যার স্বামী ভালো হয়, তার না আর কোনো কিছুর প্রয়োজন হয় না। স্বামী যদি ভালো না হয়, তাহলে ওই মেয়ের জাহান্নামের সমতুল্য এই দুনিয়া।